জনগণের স্বার্থ ও গণতন্ত্রকে মজবুত করতেই অনেক ছাড় দিয়েছে বিএনপি, বললেন তারেক রহমান। খুব শিগগিরই দেশে ফেরার আশাবাদ। আদালত অবমাননায় শেখ হাসিনার 6 মাসের কারাদণ্ড। প্রথম কোনো মামলায় সাবেক প্রধানমন্ত্রীকে সাজা দিল ট্রাইব্যুনাল। জুলাইয়ের মাঝামাঝি জাতীয় সনদ প্রণয়নের আশা আলী রিয়াজের। যারা বিএনপিকে মুদ্রার এপিট ওপিট বলছে তারা ঐক্য বিনষ্ট করতে চায়, অভিযোগ নজরুল ইসলাম খানের। জুলাই পদযাত্রা দিয়ে মানুষের মুক্তির সনদ তৈরি হবে, জানালেন নাহিদ। পটিয়ায় বৈষম্য বিরোধী ছাত্রদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে মহাসড়ক অবরোধ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। খুব শিগগিরই দেশে ফেরার আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, জনগণের স্বার্থ ও গণতন্ত্রকে মজবুত করতে অনেক ছাড় দিয়েছে বিএনপি। পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, গণতন্ত্রের চর্চা শুধু দলে নয়, দেশের সাধারণ মানুষের মাঝেও ছড়িয়ে দিতে হবে। জানান, বিএনপি বড় দল হলেও ছোট দলগুলোর মতামতকে গুরুত্ব দিতে একসাথে কাজ করতে চায়। দল ক্ষতিগ্রস্ত হবে এমন কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেন তারেক রহমান। দলের সুনাম ধরে রাখতে প্রতিটি কর্মীকে কাজ করার নির্দেশ দেন তিনি। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকেও সহযোগিতা করার নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা দেখতে চাই, আমরা যেমন আমাদের কাউন্সিলর যারা, তাদেরকে যেরকম আমরা ভোটের সুযোগ করে দিতে চাই, ঠিক একইভাবে আমরা এই মেসেজ সকলের কাছে পৌঁছে দিতে চাই। আমরা চাই বাংলাদেশে যে 12,50,00,000 মতন ভোটার হবে আগামী দিনে, তারা যেন ব্যালটের মাধ্যমে তাদের মতামত প্রকাশ করতে পারে। সেই ব্যবস্থা, সেইটার বিরুদ্ধে যাতে কেউ ষড়যন্ত্র করতে না পারে, এ ব্যাপারেও আমাদেরকে সতর্ক থাকতে হবে। আজকে প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা আকাশ বাতাসে মাঝে মাঝে কিছু কথা শুনতে পাই। শহীদ জিয়ার কর্মী হিসাবে, দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক হিসাবে সারা বাংলাদেশে আমাদের নেতা কর্মী সকলকে, বিএনপি সৈনিক হিসাবে, কর্মী হিসাবে আমাদেরকে এসব ব্যাপারে সজাগ থাকতে হবে। ইনশাল্লাহ প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের সাথে শীঘ্রই ইনশাল্লাহ দেশের মাটিতে ইনশাল্লাহ দেখা হবে। মানবতা বিরোধী অপরাধে পলাতক আসামি শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম কোনো মামলায় রায় দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার আদালত অবমাননার মামলায় তাকে 6 মাসের কারাদণ্ড দেয় আদালত। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। একই মামলায় 2 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে আওয়ামী লীগ নেতা আকন্দ বুলবুলকে। রিপোর্ট করছেন নাবিল জাহাঙ্গীর। গেল বছরের জুলাই আগস্টে তীব্র গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালান সে সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রয় নেন ভারতে। গণ অভ্যুত্থান চলাকালে মানবতা বিরোধী অপরাধ ও হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একে একে মামলা হতে থাকে দেশ জুড়ে। সেই ধারাবাহিকতায় গেল অক্টোবর গাইবান্ধার যুবলীগ নেতা বুলবুলের সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে 227 মামলার প্রসঙ্গ উল্লেখ করে সমসংখ্যক বাদীকে হত্যার লাইসেন্স পাওয়ার কথা বলেন শেখ হাসিনা। আমি বলছি, সবাই তালিকা করো, তোমরাও তালিকা করো, কারণ অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আদালত অবমাননার অভিযোগ তোলা হয় ট্রাইব্যুনালে। ফরেনসিক পরীক্ষায় সেই ফোনালাপটির সত্যতাও পাওয়া যায়। ফলে শুনানি শেষে বুধবার এই মামলার রায় ঘোষণা করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1। আদালত আজকে সকলের আর্গুমেন্ট শুনে এবং সিআইডির যে ফরেনসিক রিপোর্ট সেটাকে বিশ্লেষণপূর্বক এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে তর্কিত এই কনভারসেশনের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার বাদী, সাক্ষী এবং তদন্তকারী কর্মকর্তা সহ যারা এই বিচার প্রক্রিয়ার সাথে জড়িত তাদেরকে হত্যা করা, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া এবং নানানভাবে তাদেরকে থ্রেটেন করেছেন, যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন 1973-এর 11-4 ধারা অনুযায়ী এই ট্রাইব্যুনালের বিচারাধীন প্রক্রিয়াকে প্রেজুডিস করার অপরাধ। এই রায়ে অসন্তোষ জানান রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী। যে সমস্ত ডকুমেন্টস লার্নেড কোর্টের কাছে প্রসিকিউটর পক্ষ মানে ফার্স্ট পার্টি যে সমস্ত দাখিল করেছে, সেই সব ডকুমেন্টসগুলি শুধুমাত্র একটি লিখিত কাগজ, যে লিখিত কাগজে যারা যে সমস্ত এক্সপার্টরা স্বাক্ষর করেছেন সেই স্বাক্ষরটাকে যতক্ষণ পর্যন্ত বিজ্ঞ আদালতে এসে এক্সিবিট করা না হয় বা কোর্টকে যতক্ষণ পর্যন্ত বিশ্বস্ত না করা যায় যে এই ডকুমেন্টসগুলি তারাই দিয়েছে, ততক্ষণ পর্যন্ত
এটাকে আমি দ্বিমত পোষণ করছি। এই মামলার বিচারিক কার্যক্রমের স্বচ্ছতা বজায় রাখতে জ্যেষ্ঠ আইনজীবী AY মশিউজ্জামানকে এমিকাস কিউরি নিয়োগ দেওয়া হয়। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। আশুলিয়ায় গুলি করে হত্যা, লাশ পোড়ানো ও একজন আহত জুলাই যোদ্ধাকে পুড়িয়ে হত্যার ঘটনায় অভিযোগপত্র আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবেক এমপি সাইফুল ইসলাম সহ পলাতক 8 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন ঘটে 5ই অগস্ট। সেদিনও মারণাস্ত্র হাতে আক্রমণাত্মক ছিল আওয়ামী সরকারের পুলিশ। এদিন ছাত্র জনতার স্রোত ঠেকাতে আশুলিয়ায় 5 জনকে গুলি করে হত্যা করে পুলিশ। একজন গুরুতর আহত হয়। পরে এই 5 জনের লাশ এবং গুলিতে গুরুতর আহত একজনকে পুলিশের ভ্যানে তুলে আগুন জ্বালিয়ে দেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। বুধবার ট্রাইব্যুনালে এই মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে প্রসিকিউশন। হাজির করা হয় পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ হিল কাফি, শহীদুল ইসলাম ও আরাফাত সহ গ্রেপ্তারকৃত 8 আসামির 7 জনকে। অভিযোগ আমলে নিয়ে সাবেক এমপি সাইফুল ইসলাম সহ পলাতক 8 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। জুলাই সনদ নিয়ে এই মাসের মাঝামাঝিতে ঐকমত্যে পৌঁছানো যাবে বলে আশা প্রকাশ করেছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। তিনি বলেন, বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের মধ্য দিয়ে জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করছে ঐকমত্য কমিশন। বুধবার জাতীয় ঐকমত্য কমিশনের 2য় ধাপের 8ম বৈঠকের শুরুতেই জুলাই শহীদদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। নির্বাচনী সীমানা নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা চলছে। জুলাই অভ্যুত্থানের দায় প্রতিটি রাজনৈতিক দল অনুভব করে উল্লেখ করে অধ্যাপক আলী রিয়াজ বলেন, গণ অভ্যুত্থানের সাফল্য থেমে গেলে হবে না, সংস্কারের মধ্য দিয়ে তা এগিয়ে নিতে হবে। দলগতভাবে গত কয়েকদিনের আলোচনায় কমিশন আশাবাদী বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের মধ্য দিয়ে একটি জবাবদিহিমূলক রাষ্ট্র তৈরি করতে পারি, যেন নাগরিকের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত হয়, যেন জীবনের অধিকার সুরক্ষিত হয়, যেন গুম, হত্যা, বিচার বহির্ভূত হত্যা, বিচারিক হত্যার শিকার না হতে হয় আমাদের। জুলাই মাসের মাঝামাঝি সময়ে হয়তো একটা সনদের জায়গায় যেতে পারবো। এটা আপনাদের সকলের প্রচেষ্টা, সকলের আন্তরিক সহযোগিতাটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। যারা বিএনপিকে মুদ্রার এপিটোপিট বলে তারা রাজনৈতিক ঐক্য বিনষ্ট করতে চায়, এমন মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি জানান, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য কাজ করছে বিএনপি। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি এ সময় বলেন, ফ্যাসিবাদী সরকার পালিয়েছে, এখন জনগণের প্রত্যক্ষ ভোটে গণতান্ত্রিক সরকার গঠন জরুরি। বিএনপি করে অনাচার দুর্নীতির সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি। বলেন, কোনো নেতাকর্মী অন্যায়ে জড়িত প্রমাণ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারপরও যারা বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে, ঐক্য প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে চাইছে তারা। দেখুন, প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব মতামত থাকতেই পারে। বাংলাদেশের সব রাজনৈতিক দল আমাদের সমর্থন করবে বা আমরা তাদের সবাইকে আপন ভাববো এমন কোনো মনে করার কারণ নাই। যারা এই কথা বলেছে তারা স্পষ্টতই ঐক্যের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। কারা অবিরাম গণতন্ত্রের জন্য লড়াই করেছে, স্বৈরাচারের হাতে নিগৃহীত হয়েছে, কাদের হাজার হাজার মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, কাদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা দেওয়া হয়েছে, এটা তো জনগণ জানে, জনগণ দেখেছে। কারা গণতন্ত্রের জন্য আপোষহীন, এটাও জনগণ জানে। কাজে অন্য কোনো রাজনৈতিক দল কোনো কথা বলবে আর সেটা জনগণ গ্রহণ করবে, আমরা এটা মনে করি না। বরঞ্চ এইসব কথা বলে তারা তাদের নিজেদের গ্রহণযোগ্যতাকে প্রশ্নের সম্মুখীন করছে। জুলাই পদযাত্রার মধ্য দিয়ে মানুষের মুক্তির সনদ তৈরি হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে কুড়িগ্রামে দলের পদযাত্রায় গিয়ে তিনি একথা বলেন। নাহিদ ইসলাম বলেন, এখনও লড়াই শেষ হয়নি। জুলাই আন্দোলনে ফ্যাসিস্টের পতন হলেও ফ্যাসিস্ট ব্যবস্থা রয়ে গেছে, রয়েছে মাফিয়াতন্ত্র, সন্ত্রাস, দখলদারিত্ব। লড়াই চলমান রাখতে ও নতুন দেশ গঠনে গণ অভ্যুত্থানের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দল এনসিপি গঠন করা হয়েছে। স্বাধীনভাবে দেশের নাগরিক হিসেবে সকল সুযোগ সুবিধা ভোগ ও সকল অধিকার বুঝে নিতে হবে বলে জানান নাহিদ ইসলাম। এই ফ্যাসিবাদী স্বৈরাচারী ব্যবস্থা বিলোপের জন্য এক দফার ঘোষণা করেছিলাম। সেই ফ্যাসিস্ট সরকারের পতন হলেও
সেই ফ্যাসিস্ট ব্যবস্থা কিন্তু রয়ে গেছে, সেই মাফিয়াতন্ত্র, সেই সন্ত্রাস, সেই দখলদারিত্ব কিন্তু রয়ে গেছে। ফলে আমরা মনে করি আমাদের এই লড়াই শেষ হয়নি। সেই লড়াই চলমান রাখার জন্যই, নতুন দেশ গঠনের জন্যই আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে গণ অভ্যুত্থানের নেতৃত্ব একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছে, জাতীয় নাগরিক পার্টি। এই জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে যে বাংলাদেশের মানুষকে যাতে আর দাস হয়ে না থাকতে হয়। এদিকে চট্টগ্রামের পটিয়ায় এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের প্রতিবাদে পটিয়া ব্লকেট কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকাল 10টায় পটিয়া থানার সামনে এই কর্মসূচি পালন করেন তারা। এর আগে মঙ্গলবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পটিয়া কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে ছাত্রলীগের এক নেতাকে আটক করে পটিয়া থানা চত্বরে নিয়ে যায়। ওই ছাত্রলীগ নেতার নামে মামলা না থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার না দেখিয়ে নিজেদের হেফাজতে রাখে। এতে ক্ষুব্ধ নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা হয় এবং এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছেন। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যে ব্যাংক খাতে বড় সংস্কারগুলো করা হবে, তবে গ্রাহকদের টাকা ফেরত দিতেই হবে। রাজধানীতে এসএমই ফাউন্ডেশন ERF মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা আরও জানিয়েছেন, অর্থের অপচয় হতে দেবে না অন্তর্বর্তী সরকার। এনবিআর এর বিষয়টি IMF-কে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি। গোলাম মনুল হাসানের রিপোর্ট। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর বারবার আলোচনায় আর্থিক খাত সংস্কার, সাথে ডুবতে বসা ব্যাংকিং খাতও। এখন দুর্বল ব্যাংকগুলো চাহিদা মতো টাকা দিতে পারছেন না গ্রাহকদের। এরই মধ্যে বেশ কয়েকটি ব্যাংক একীভূতকরণের প্রক্রিয়াও রয়েছে। এমন বাস্তবতায় রাজধানীতে ERF কার্যালয়ে এসএমই ফাউন্ডেশন ERF মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিয়ে অর্থ উপদেষ্টা কথা বলেন ব্যাংক খাত নিয়ে। জানান, চলতি বছরই হচ্ছে ব্যাংক খাতে বড় সংস্কারগুলো। যেমনি হোক আমি রিফর্ম করে কিছুটা ডিসেম্বরের মাসে মেজর, যেটা অলরেডি শুরু হয়েছে। ব্যাংক করবে, ব্যাংকের তো একটু সময় লাগবে, কারণ ব্যাংক রিস্ট্রাকচার করা সময়ের ব্যাপার। মানে দুর্বল ব্যাংক কী করবে এগুলো, এবং অ্যাসেটগুলো কী করবে। আরেকটা জিনিস ব্যাংকের প্রবলেম, যারা ডিপোজিটার তাদের টাকা দিতেই হবে, এটা হলো ফার্স্ট প্রিন্সিপাল, এটা ফেরত দিতে হবে। এটা এখন কোথেকে দেবো? আমরা অলরেডি বাজেটে টাকা রেখে দিই। অর্থ উপদেষ্টা বলেন, ব্যাংক কর্মকর্তা বাদ বিচার করে লোন দেন না, এ কারণে ব্যাংক খাতে এত বেশি খেলাপি। ব্যাংকাররা বেশিরভাগই সেই কনভেনশনাল ব্যাংকার, তারা বিরাট একটা অঙ্কের টাকা নিয়ে শেয়ারের পাশে বলবে, একজনকে 10 কোটি টাকা দিয়ে দিল, ব্যাস আদায় হলো আর না হলো তার পারফরমেন্স হলো। এনবিআরের ব্যাপার আপনারা জানেন, এই রিপোর্টিংয়ে আমাদের অনেক ঝামেলা হয়েছে। IMF-এর মিটিং আগে, ওয়ার্ল্ড ব্যাংকের মিটিং আগে, তা আমাকে চিঠি লিখতে হয়েছে পার্সোনালি। সচিব চিঠি লিখেছে, ওয়ার্ল্ড ব্যাংক ভাইস প্রেসিডেন্ট বলে সচিবের চিঠি আমি কগনিজেন্সে নেব না। পলিসি মেকার, ফাইন্যান্স অ্যাডভাইজারকে লিখতে হবে যে আমার কমিটি। আই হ্যাড টু রাইট এ লেটার। অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন মুশফিকুর রহমান বলেন, টেকসই উন্নয়নের জন্য এসএমই খাতে পর্যাপ্ত বরাদ্দ প্রয়োজন। 21টা পার্টনার ব্যাংকের থ্রুতে এই লোনগুলি ডিসবার্স করি এবং সবার কিন্তু সিমিলার এক্সপিরিয়েন্স, 99% প্লাস রিকভারি রেট। এসএমই খাতের সেরা প্রতিবেদনের জন্য অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অর্থ উপদেষ্টা। গোলাম মনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। কেরানীগঞ্জের দোহারে হারুনুর রশিদ নামে এক বিএনপির নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে তাকে হত্যা করা হয়। তিনি দোহারের নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ছিলেন। স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো ভোরে নামাজ পড়ে বাড়ির পাশে নদীর ধারে হাঁটতে গিয়েছিলেন তিনি। এ সময় কয়েকজন যুবক তাকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাসান আলী ঘটনাস্থল পরিদর্শন করে জানান, স্থানীয় কারোর সাথে পূর্বশত্রুতা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার প্রতিবাদে উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ ও সংঘাতের অস্থিরতার প্রভাব পড়েছে বাংলাদেশের রপ্তানিযোগ্য চিংড়ি শিল্পে। এমন পরিস্থিতিতে চরম বিপাকে মোংলা সহ দক্ষিণাঞ্চলের চিংড়ি চাষিরা। দেশের অর্থনীতি সচল রাখতে যে কোনো উপায়ে চিংড়ির উৎপাদন ও রপ্তানি সচল রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার তাগিদ অর্থনীতিবিদদের। মোংলা প্রতিনিধি জসিমউদ্দিনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের দক্ষিণাঞ্চলে চিংড়ি চাষ শুধু অর্থনৈতিক কর্মকাণ্ড নয়, বরং এটি এ অঞ্চলের হাজারো পরিবারের জীবিকার প্রধান উৎস। তবে মৌসুমের শুরুতে নানা প্রতিকূলতার মধ্যে পড়তে হয়েছে চিংড়ি চাষিদের। তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ আর সংঘাত। এতে ন্যায্য মূল্য পাচ্ছে না চিংড়ি চাষিরা।
বেশ কিছুদিন ধরেও আমরা বাজারে মাছের দাম আগের মতন পাচ্ছি না। আমরা পয়লা একবার মাছ ছাড়িয়েছি, পানিতে ডুবে বাইরে হয়ে গেছে, ফিরে আবার মাছ ছাড়িয়েছি, একটু বড় হয়ে বাইরে যে মারা গেছে, ফিরে আর এক কতন মাছ ছাড়িয়েছি, একটু বড় হয়েছে, এখন কোম্পানি মাছ সস্তা, বিদেশে যুদ্ধ হচ্ছে, যুদ্ধের কারণে আমাদের মাছ এখন আর দামে বিক্রি হচ্ছে না। মাছের দাম কম, মাছ ছাড়লে মাছের যে টাকা খরচ হয় সেই খরচ তো ওঠে না, লসের পরে লস। সরকারিভাবে যদি আমাদের কোনো সাহায্য সহযোগিতা করা হতো তাহলে আমরা খুবই ভালো থাকতাম। গেল মৌসুমে খুলনা, সাতক্ষীরা ও মোংলা উপকূলে প্রায় 1,93,000 হেক্টর ঘেরে 1,03,747 মেট্রিক টন গলদা ও বাগদা চিংড়ি উৎপাদন হয়, যার অধিকাংশ রপ্তানি হয়েছিল ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধ, সংঘাত আর কাঁচামাল সংকট ও এনবিআরের শর্তের বেড়াজালে চিংড়ি রপ্তানিতে মারাত্মক প্রভাব পড়েছে দাবি রপ্তানিকারকদের। করোনা গেল, তারপর ইউক্রেন যুদ্ধ, বর্তমান যুদ্ধ বিধ্বস্ত পৃথিবীর বিভিন্ন প্রান্তে, এগুলো আমাদের জাহাজ ভাড়া বাড়তেছে, মার্কেটিংয়ে অনেক ক্ষতি হচ্ছে, সব মিলায় খুব বিপর্যয় চিংড়ি শিল্পে। হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায়, এক্সপোর্টাররা এই ক্ষেত্রে বহু ক্ষতিগ্রস্ত হবে। এই শিল্পকে টিকিয়ে রাখতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপের দাবি অর্থনীতিবিদদের। এই শিল্পের লক্ষাধিক মানুষের কর্মসংস্থানকে টিকিয়ে রাখতে গেলে আমাদের এই শিল্প নিয়ে, চিংড়ি শিল্প নিয়ে বিকল্প চিন্তা করতে হবে। আমাদের বের করতে হবে যে কি করে বিকল্প ভিন্ন ভিন্ন রপ্তানির দেশ আমরা নির্ণয় করতে পারি। চিংড়ি শিল্প ধ্বংস হলে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে, কর্মসংস্থান হারাবে বহু মানুষ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। কক্সবাজারে আরবি ভাষা ও ইসলামী সংস্কৃতি বিষয়ক কর্মশালার আয়োজন করেছে জামিয়াতুল ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা উপলক্ষে আলোচনা সভা হয়েছে নারায়ণগঞ্জে। স্থানীয় প্রেস ক্লাবের একটি কনভেনশন সেন্টারের আয়োজন করে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন জেলা কমিটি। এতে বক্তব্য রাখেন প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। রাঙামাটিতে পথসভা ও লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপির একাংশ। জেলা কলেজ গেট এলাকায় পথসভা শেষে তারেক রহমানের 31 দফা সম্বলিত লিফলেট মানুষের হাতে তুলে দেন দলের কেন্দ্রীয় সহ ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান। নারায়ণগঞ্জ জেলা যুব দলের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ ও স্কুল আঙিনায় চারা রোপণ কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলার কাঞ্চন পৌরসভার বীরাবো সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। ঝিনাইদহের কোটচাঁদপুরে গণসংযোগ করেছে বিএনপি নেতা মেহেদী হাসান রনি। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন তিনি। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে ও আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে দোয়া প্রার্থনা করেন এই বিএনপি নেতা। নীলফামারী জেলা কারাগারে সপ্তাহব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ভারপ্রাপ্ত জেলার মোহাম্মদ ফারুক হোসেনের সভাপতিত্বে এই কর্মসূচির উদ্বোধন করেন জেল সুপার মোহাম্মদ রফিকুল ইসলাম। রংপুরে আগামী 4 জুলাই অনুষ্ঠিত বিভাগীয় জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামী। জেলা ও মহানগর কার্যালয়ে এতে জনসভায় করণীয় কার্যক্রম তুলে ধরেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। খাগড়াছড়ি পৌর শহরের 12টি জায়গায় জেলা খাদ্য অধিদপ্তর পরিচালিত OMS কার্যক্রম শুরু হয়েছে। পৌর এলাকার শালবাগান এলাকায় এই কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক ABM ইফতেখারুল ইসলাম খন্দকার। এতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়, জেলা খাদ্য নিয়ন্ত্রক সন্তোষকান্তি চাকমা, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক HM প্রফুল্ল সহ অনেকে উপস্থিত ছিলেন। সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় উন্মুক্ত জলাশয় দখলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। উপজেলার বিভিন্ন হাওড়পাড়ের শত শত মানুষ এই কর্মসূচিতে অংশ নেন। এতে বক্তারা বলেন, স্থানীয় গুড়াডুবার উন্মুক্ত জলাশয় অবৈধভাবে দখলের কারণে এলাকার জেলেরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে মাছ ধরার মৌসুমে জীবিকা নির্বাহে বাধার সম্মুখীন হচ্ছে বলেও জানান তারা। মানববন্ধনে স্থানীয় সমাজকর্মী, জেলে সম্প্রদায়ের প্রতিনিধিরা এবং এলাকাবাসীর বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন। উপজেলার নির্বাহী অফিসার উজ্জ্বল রায় বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
ব্রাহ্মণবাড়িয়ায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারা বিতরণ করা হয়েছে। সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোস্তফা ইমরান হোসেন। দেশের প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিওভুক্ত করার দাবিতে মানববন্ধন হয়েছে যশোরে। স্থানীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ জেলা শাখা। দুর্যোগকালীন সময়ে উদ্ধার অভিযান অগ্নি নির্বাপনী প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা হয়েছে মোংলায়। কর্মশালায় বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী, কিশোর ও তরুণদের প্রাকৃতিক দুর্যোগের ওপর বিশেষ আলোচনা ও অগ্নি নির্বাপনের ওপর ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়। পাবনা শহরের প্রবেশদ্বার খ্যাত আতাইকুলা রোড দ্রুত মেরামতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। এ সময় বক্তারা আগামী 7 দিনের মধ্যে সড়ক মেরামত করে চলাচলের উপযুক্ত না করলে ওই রুটে কোনো যানবাহন চলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্টের শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জনগণের স্বার্থ ও গণতন্ত্রকে মজবুত করতেই অনেক ছাড় দিয়েছে বিএনপি, বললেন তারেক রহমান। শিগগিরই দেশে ফেরার আশাবাদ। আদালত অবমাননায় শেখ হাসিনার 6 মাসের কারাদণ্ড। প্রথম কোনো মামলায় সাবেক প্রধানমন্ত্রীকে সাজা দিল ট্রাইব্যুনাল। জুলাইয়ের মাঝামাঝি জাতীয় সনদ প্রণয়নের আশা আলী রিয়াজের। যারা বিএনপিকে মুদ্রার এপিট ওপিট বলছে তারা ঐক্য বিনষ্ট করতে চায়, অভিযোগ নজরুল ইসলাম খানের। জুলাই পদযাত্রা দিয়ে মানুষের মুক্তির সনদ তৈরি হবে, জানালেন নাহিদ। পটিয়ায় বৈষম্য বিরোধী ছাত্রদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে মহাসড়ক অবরোধ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।